This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি মামলায় আলিপুর আদালতে ভৎসনার মুখে পুলিশ। সাধারণ মানুষের পাসপোর্টের জন্য বারবার ভেরিফিকেশন হয়। ৭৩টি সন্দেহজনক পাসপোর্টের ক্ষেত্রে কেন কিছুই হলো না? আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। আজ ভৎসনায় কি বলেছে কোর্ট? চয়নিকা, দেখো, মূলত পাসপোর্ট জালিয়াতি মামলার যে শুনানি ছিল আজ, সেই শুনানি পর্বে কিন্তু আলিপুর আদালতের বিচারকের ভৎসনার মুখে পড়তে হয়েছে তদন্তকারী আধিকারিক অর্থাৎ পুলিশকে। তার কারণ বিচারক আজ এই মামলার শুনানি চলাকালীন তিনি যে বিষয়টা উল্লেখ করেন যে সাধারণ মানুষ যখন পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে বারবার ভেরিফিকেশন হয়, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন হয়। আবেদনকারী যে সমস্ত নথিপত্র দিচ্ছেন সেগুলো যাচাই করা হয়, কিন্তু যে ৭৩টি সন্দেহভাজন পাসপোর্ট নিয়ে মামলা হয়েছিল সেই পাসপোর্টগুলোর কি ভেরিফিকেশন হয়েছিল, যদি ভেরিফিকেশন ঠিকভাবে হয়ে থাকে অর্থাৎ যথাযথভাবে নথি যাচাই করা হয়েই থাকে, তাহলে এই পাসপোর্টগুলো তৈরি করার জন্য যে জাল নথি ব্যবহার করা হয়েছিল তা কেন ধরা পড়লো না বা সেই তথ্য কেন সামনে আসলো না। এবং তারপরেই বিচারক যে বিষয়টা তার অবজারভেশনে বলেন যে আমার মনে হচ্ছে যারা ভেরিফিকেশন করেছে বা দায়িত্বে ছিল ভেরিফিকেশনের তাদের নিয়ে এক ফোঁটাও তদন্ত হয়নি। এমনকি তার পরবর্তীতে তিনি তদন্তকারী আধিকারিকের কাছে জানতে চান যে এই মামলায় যারা এই নথিপত্র ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন তারা কারা, তারা কি পিয়ন পদমর্যাদার কোনো অফিসার নাকি এর পিছনে এই নথি যাচাই করার জন্য অন্য কোনো কারোর দায়িত্ব থাকে? যদি কারোর দায়িত্ব থেকে থাকে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কি পুলিশের পদক্ষেপ রয়েছে এই মামলার ক্ষেত্রে। এবং তার পরবর্তীতে কিন্তু তদন্তকারী আধিকারিক তিনি যেটা জানান যে আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। এমনকি সেই উত্তর শোনার পরেই কিন্তু বিচারক তিনি কিন্তু স্পষ্টভাবে বলেন যে আমায় কোনো গল্প কথা শোনানো যাবে না, তদন্তের কি অগ্রগতি হয় আমি আর একটু দেখবো এবং তার পরবর্তীতে আমার যে অবজারভেশন সেই অবজারভেশন জানাবো। মূলত আজকে সমরেশ বিশ্বাস, দীপক মন্ডল এবং দীপঙ্কর দাসকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং তাদের হেফাজতে চেয়ে যখন আবেদন জানায় তখনই কিন্তু বিচারকের ভৎসনা। নতুন পাসপোর্টের জন্য আবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক পুলিশ ভেরিফিকেশনে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে ইস্যু হয় নতুন পাসপোর্ট। কিন্তু সেখানেই বড় সড় অনিয়মের অভিযোগ। থানায় চা মিষ্টি টাকা দিলেই হয়ে যায় পুলিশের তথ্য যাচাই। বিস্ফোরক অভিযোগ উপভোক্তাদের। অভিযোগ করকরে দুটি ৫০০ টাকার নোট দিতেই একটি কাগজে সই করিয়ে নেন এক সিভিক ভলান্টিয়ার। এরপর এক পুলিশ কর্তাকে মুখ দেখিয়ে দেন ওই সিভিক, ব্যাস আর কোনো ঝক্কি নেই। আদৌ ওই ব্যক্তি এলাকায় থাকেন কিনা তার খোঁজ খবর নেন না কেউ। অভিযোগ হয় না, ফিল্ড ভেরিফিকেশনও হয় না। অভিযোগ ভুয়ো ভারতীয় নথি তৈরি করে পাসপোর্ট বানিয়েছিল মালবাজারের ৬ আফগান নাগরিক। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে শাসক বিরোধী তরজা। পাসপোর্ট চেয়ে আবেদনের পর জেলায় জেলায় বিভিন্ন ডিআইবি অফিস থেকে ফোন করা হয়, ডেকে পাঠানো হয় থানায়। তারা কোন এলাকার বাসিন্দা, আদৌ সেই এলাকায় থাকেন কিনা সেসব আর এলাকায় গিয়ে খতিয়ে দেখেন না পুলিশ কর্মীরা, বরং থানায় ডেকে একটু চা মিষ্টি খাওয়ার জন্য অর্থ সংগ্রহের পর ২-৩ মিনিটের কথা বলেই সম্পূর্ণ হয় গোটা ভেরিফিকেশন প্রক্রিয়া। আর যার সুযোগ নিচ্ছে ওপার বাংলা থেকে আসা এপারের সেই মানুষগুলো যাদের মূল উদ্দেশ্য এপার বাংলায় অস্থিরতা তৈরি করা। দিন কয়েক আগে মালবাজারে অন্তত ৬ জন আফগান নাগরিক যাদের পাসপোর্ট আছে বলে জানা যায়, সিবিআই নোটিশ করে মালবাজার পুরসভাকে। সেক্ষেত্রেও দেখা গিয়েছে ভারতীয় একাধিক আসল কাগজপত্র তাদের কাছে, কিন্তু সেই কাগজগুলো যে জাল তা ঘুণাক্ষরেও টের পাননি পুলিশ কর্তারা। পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কিন্তু ওই থানায় ডেকেই, যার জেরে বাস্তবে ফিল্ড ভেরিফিকেশন না থাকায় পাসপোর্ট পেতে এই চক্র এই অব্যবস্থার সুযোগ নিচ্ছে বলে মনে করছেন গোয়েন্দাদের একটা অংশ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পাসপোর্ট তো লাখো লাখো লোক করে না, যতজন করে সেই ভেরিফিকেশন করার মতন ক্ষমতা পুলিশের আছে। আর পুলিশ যদি মনে করেন তৃণমূল নেতাদের মতন টাকা খাবে এবং চা মিষ্টি খাবে, তাহলে আর কি করা যাবে? চা মিষ্টি দিয়েই কাজ হাসিল হয়ে যাচ্ছে। আমি জানি না আরও কত জায়গায় কত ধরনের চা মিষ্টি চলছে, তবে পুলিশের চা মিষ্টির প্রভাব যে অনেক সুদূর প্রসারী সেটা তো এই ধরনের ঘটনা থেকে আরও প্রমাণিত হচ্ছে। এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখবে যে যদি পুলিশ ভেরিফিকেশান সঠিক না থাকে, প্রচুর কাগজ দিতে হয়, ফ্যামিলি ট্রি দিতে হয়, তার আধার কার্ড আছে কিনা, প্যান কার্ড আছে কিনা, অন্য কার্ড আছে কিনা, তার
বাবা মা সার্টিফিকেট, এরকম প্রচুর কোনো স্ল্যাগনেস থাকে, কোনো সেখানে ল্যাকুনা থাকে, সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং পাসপোর্ট যারা এটা দেখে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। 20-25 দিন পরে পুলিশ ভেরিফিকেশন শিলিগুড়ির থেকেই ফোন হলো। তা আমি সেই মতো অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে ওখানকার যে সাহেব ছিলেন তার সাথে কথা হলো। তা বললো হ্যাঁ এগুলো তো সবই আছে, সব ঠিকই আছে, কিন্তু একটু চা মিষ্টি খাওয়ার জন্য যদি কিছু দেন তাহলে তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। 1000 টাকার মতন ওরা বলেছিল, কিন্তু আমি 500 টাকাই দিয়েছিলাম। বাড়িতে কখনো আসেনি বা দেখেও নি, হ্যাঁ, বাড়ির অ্যাড্রেস নিয়ে অত বেশি ইম্পর্টেন্টলি কিছু ডিসকাসও করেনি। হ্যাঁ, নর্মাল ভেরিফিকেশন যেরকম আমাদের হয় মনে হয় খুব বেশি মানে ডিফিকাল্টিস সেরকম ফেস করতে হয়। বাস 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 পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে মানব পাচার চক্রের যোগ, এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। শুধু পুরুষ নয়, মহিলাদের নামেও ভারতীয় পাসপোর্ট তৈরি করতে আবেদন জমা পড়েছিল এই চক্রের হাত ধরে। দাবি পুলিশ সূত্রে, ভোটার তালিকাতেও কি এরা নাম তুলেছে? পাসপোর্ট জালিয়াতি মামলার শুনানিতে প্রশ্ন আদালতে। সরকারি আইনজীবীদের তরফে জানানো হয় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি তদন্তে যত অগ্রগতি হচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে। শুধুমাত্র পুরুষদের নামে নয়, মহিলাদের নামেও জাল ভারতীয় পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল এই চক্রের হাত ধরে। এমনই তথ্য ইতিমধ্যেই তদন্তে উঠে এসছে বলেই পুলিশ সূত্রে খবর। আর কোথাও গিয়ে এই তথ্য হাতে পাওয়ার পরেই তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই যে জাল পাসপোর্ট তৈরির র্যাকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং র্যাকেট অর্থাৎ আন্তর্জাতিক মানব পাচার চক্রের একটা যোগ থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যেই এই তথ্য পুলিশের তরফে সরকারি আইনজীবী মারফতও আদালতে তুলে ধরা হয়েছে। আর সেই সমস্ত বিষয় শোনার পরেই এই মামলার শুনানি চলাকালীন আলিপুর আদালতের ভারপ্রাপ্ত এসিজেএম তিনি রীতিমতো নিজের বিস্ময় প্রকাশ করে সরকারি আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন যে এরা কি তাহলে ভোটার তালিকাতেও নাম তুলে দেওয়ার কাজ করত? যদিও সরকারি আইনজীবী জানিয়েছেন সেই দিকটাও তারা খতিয়ে দেখছেন। তবে এই মামলার শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত এসিজেএমের এই যে বিস্ময়, তা কিন্তু রীতিমতো উদ্বেগের বলা যেতে পারে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পুরুষ মহিলা সমান অধিকার করবেন আর জঙ্গি শুধু পুরুষ হবে, এটা হয় নাকি? সবাই আছে, আর সবাই যে জঙ্গি হয়ে এসছে তাও নয়। কিছু কিছু লোক তো জঙ্গিপনা অন্যভাবে করতে চায়, ডেমোগ্রাফি বদলে। তো সেই ডেমোগ্রাফি বদলাতে গেলে পুরুষের সঙ্গে তো নারীকে সঙ্গে আনতেই হবে। অতএব পুরুষ নারী সমান তালে আছে। এদিকে বাংলাদেশে অশান্তির আবহে রাজ্যে মাথাচাড়া দিচ্ছে নতুন সংগঠন। রাজ্যে নতুন সংগঠনের কাজকর্মে উদ্বেগ বাড়ছে গোয়েন্দাদের। স্বরাষ্ট্র মন্ত্রক সংগঠনের গতিবিধি নিয়ে রিপোর্ট জমা পড়েছে। নতুন সংগঠনের সদর দফতর মধ্যপ্রাচ্যের একটি দেশ। 3রা সেপ্টেম্বর সংগঠনের ভারতীয় শাখা মুর্শিদাবাদে বৈঠক করে। 28শে সেপ্টেম্বর ঢাকায় নতুন সংগঠনের সঙ্গে বড় বৈঠক হয়। নতুন সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করে জামাতের ছায়াসঙ্গীরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এও জানা যাচ্ছে 21শে সেপ্টেম্বর লালগোলাতেও একটি বৈঠক হয়েছিল। লালগোলার গোপন বৈঠকে অংশ নিয়েছিল এসডিপিআই, পিএফআই সহ আরও তিনটি সংগঠন। নতুন সংগঠনের কার্যকলাপ বড়সড় দেশবিরোধী চক্রান্তের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এর আগে যে অন্যান্য সংগঠনগুলি ছিল, অর্থাৎ জেএমবি, এবিটি, একিউআইএস, এই সংগঠনগুলি কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে মতাদর্শগত বিভেদ থাকায় তারা একে অপরের সঙ্গে তাদের কোনো কিছু শেয়ার করতো না বা তারা কখনোই এক ছাতার তলে আসেনি। কিন্তু নতুন যে সংগঠনটি, তারা কিন্তু দেশ বিরোধী কার্যকলাপের জন্য তাদের এই মতাদর্শগত বিভেদ ভুলে এক ছাতার তলায় আসতে রাজি আছে এবং তারা সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। যে কারণে পিএফআই, এসডিপিআইয়ের মতো যে সংগঠনগুলি এই রাজ্যের বুকে সক্রিয় হচ্ছে, এই দেশের বুকে সক্রিয় হচ্ছে, তারাও এদের সঙ্গে হাত মিলেছে এবং তারা চাইছে যে জেএমবি বা এই ধরনের বিভিন্ন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেই সংগঠন থেকে যারা ছিটকে গিয়েছে বা কোনো কারণে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গোয়েন্দাদের তৎপরতার কারণে, তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে এবং তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদেরকে রিক্রুট করে এই সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছে, যাতে আরও বড় করে আরও বৃহৎ আকারে এ রাজ্যের বুকে বা এদেশের বুকে মাথা চাড়া দেওয়া হয় এবং সব মিলিয়ে দেশ বিরোধী কার্যকলাপকে একেবারে চরম রূপ দিতে চাইছে এরা। ফলে সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট গিয়েছে, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই রাজ্যের কাছেও এসেছে এবং তারাও বিষয়টা নিয়ে দেখছে, অর্থাৎ রাজ্যের গোয়েন্দারাও এই বিষয়টা নিয়ে সক্রিয় রয়েছে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।
আসামে বড় ঘাঁটি আছে, আজকেও আবার পাওয়া গেছে সেখানে একজনকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম। আসামে একটা বড় ঘাঁটি আছে বলে আমার সন্দেহ হচ্ছে। ওরা সারা ভারতবর্ষেই ছড়িয়ে আছে, সেরকম বিভিন্ন জায়গাতে এই খবর আসছে। বাংলাদেশের এই ঘটনার পরে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা দেশে আসছে তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এটা ঠিক। তখন ছোট লেথ মেশিনের ছিল কারখানাটা, আর এখন সেটা পুরো ইন্ডাস্ট্রি হয়ে গেছে, হাব তৈরি হয়ে গেছে, জঙ্গি হাব। তো এই সরকার বিভিন্ন ধরনের প্রকল্প করেছে না, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, এটা হচ্ছে দুয়ারে জঙ্গি প্রকল্প। পশ্চিমবঙ্গের আগামী দিনের পরিস্থিতি মিলিয়ে দেখে নেবেন, যদি এই সরকারকে উৎখাত না করা যায়, কারণ এই সরকারের ঘুম ভাঙানো যাবে না, তাহলে পশ্চিমবঙ্গটা আগামী দিন সিরিয়ার থেকে খারাপ অবস্থায় যাবে।